এবার খুব ঠান্ডা পড়েছিল। বাড়ি ফেরার শেষ বাস ধরে বাড়ি ফিরছিলাম। বাসের মধ্যে আমি ছাড়া হাতে গোনা আর জোনাতিনেক লোক এদিক ওদিক বসে। এই হাড় কাঁপানো ঠান্ডায় এত রাতে বেশি আর কেউ বাইরে থাকে না। ব্যবসার কাজে শহরে এসে একটু দেরি হয়ে যাওয়ায় রাত 10:30টার এই শেষ বাসটা ধরে বাড়ি ফিরছি। কিছুক্ষণ পরে বাসের মধ্যে আমাকে রেখে বাকি লোকগুলো তাদের গন্তব্যস্থানে নেমে গেল। এখন যাত্রী বলতে কেবল আমি একা, সঙ্গে ড্রাইভার আর কন্ট্রাক্টর। বাস ছুটেছে আপন গতিতে। ফাঁকা রাস্তা, এখনও প্রায় 1 ঘন্টার পথ বাকি। কুশীনগর পৌঁছে সেখান থেকে টোটো ধরে আরও প্রায় 30 মিনিট গেলে তবেই আমার বাড়ি হৃদয়পুর। আমার গ্রামটা সত্যি শহর থেকে অনেক দূরে। বাসের মধ্যে একা সময় কাটছে না দেখে হেডফোনটা কানে লাগিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলাম। প্রায় সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড ধাক্কায় বাসটা দাঁড়িয়ে গেল। আমি বললাম, শশীনগর এসে গেছে? না না, গাড়িটার চাকা পাঞ্চার হয়ে গিয়েছে। কি মুশকিল বলুন তো। এ বাবা, কি হবে এখন? 11:10 বাজে। এখানে কোনো গ্যারেজ ট্যারেজ আছে নাকি? চিন্তা করো না দাদা, আধ ঘন্টার মধ্যেই ঠিক হয়ে যাবে। আমাদের কাছে এক্সট্রা চাকা আছে, খুলে লাগাতে যা সময় লাগবে এই আর। ও আচ্ছা। ড্রাইভারের কথা শুনে একটু নিশ্চিন্ত হলাম, কিন্তু ওদিকে ওর যে দেরি হয়ে যাবে। আমার ছেলেটা এখনো মনে হয় জেগে বসে আছে আমার জন্য। আমি গেলে তবে তারা জন্মদিনের কেক কাটবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের আমার ছেলের জন্মদিন। বাড়িতে যে একটা ফোন করে দেব তারও উপায় নেই। বাড়ি থেকে বের হওয়ার সময় দেখলাম ফোনটা খারাপ হয়ে আছে। ভাবলাম বসে থেকে আর কি করব, নিচে নেমেই দেখি না ওরা কি করছে। এই ভেবে বাস থেকে নিচে নেমে পড়লাম। দেখলাম তাদের সেই চাকাটা খোলা হয়ে গেছে, শুধু নতুন চাকাটা লাগাতে যা বাকি। আর কত, হয়তো মিনিট 10 সময় লাগবে। এদিক ওদিক ঘুরে দেখলাম কোনো জনমানবের দেখা নেই। শুনশান রাস্তা, কেবল শীতের একটা ঠান্ডা বাতাস বয়ে চলেছে অনবরত। চলুন মশাই, চলুন চলুন, হয়ে গেছে। বাবা, 11:30 হয়ে গেছে। কখন যে ঘরে পৌঁছাবো কে জানে। একটা প্রকাণ্ড গর্জন করে আবার বাস ছেড়ে দিল। আমি আবার গান শুনতে লাগলাম। তার বেশ কিছুক্ষণ পরে গাড়ি দাঁড়ালো। আমি চোখ খুললাম, দেখলাম আমার গন্তব্যে পৌঁছে গেছি। একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি থেকে নেমে পড়লাম। গাড়ি চলে গেল, কিন্তু এখানে তো কোনো টোটো দেখা যাচ্ছে না। ঘড়ির দিকে তাকালাম, রাত 12:05। এ বাবা, তাই আর কোনো টোটো নেই। এই প্রচন্ড ঠান্ডায় রাত 12টা পর্যন্ত তারা কেনই বা বসে থাকবে? কিন্তু আমি তাহলে বাড়ি ফিরবো কি করে? এখনো তো প্রায় 7 কিলোমিটার পথ বাকি। হাঁটলে প্রায় 1.5 ঘন্টার ওপরে লাগবে। মানে বাড়ি ফিরতে ফিরতে রাত 2টো বেজে যেতে পারে। কি হবে এখন? সেই ভোর 5টায় উঠে চলে এসেছি। বড় ক্লান্ত লাগছে এখন, খিদেও পেয়েছে প্রচন্ড। কি যে করি? এত রাতে একা হেঁটে চলাটাও বিপজ্জনক হতে পারে। এই গ্রামাঞ্চলের পথে রাতে নাকি অনেক চোর ডাকাতের উপদ্রব। এ তো ভারী বিপদে পড়া গেল। রাস্তায় কোনো জনমানবেরও দেখা নেই। এই শীতের রাতে চারিদিক একেবারে নিস্তব্ধ। ভাবলাম হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই। এই বলে, কে আপনি? কোথায় যাবে? আপনাকে বলবো কেন? আপনি কে? আমি পথে, এই পাশেই আমার বাড়ি। রাতে একটু হাঁটতে বেরোই। তা তুমি? আর বলবেন না, বাসটা যা দেরি করিয়ে দিল, তাই এখানকার টোটোগুলো আর পেলাম না। প্রায় 7 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে এখন। এই রাস্তায় রাতে হাঁটবে না, থেকে যাও। থেকে যাব? কোথায় থেকে যাব? এই রাস্তায় এত ঠান্ডায় তা হয় নাকি? আমি হেঁটেই চলে যাব। ওই ভুল কাজ করবে না। জায়গা পেলে থেকে যাও, না তো বিপদে পড়বে।
লোকটা পাগল নাকি কি সব বকে গেল, কোনো মাথা মুন্ডই নেই। প্রথমটাতে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এই বলে হেডফোনটা আবার কানে দিয়ে পায়ে হেঁটে পথ চলতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পথ চলার পরে আর যেন হাঁটতে পারছিলাম না। সারাদিনের ক্লান্তি, খিদে, ঘুম সব একসাথে আমার পাকে যেন মাটি থেকে আর উঠতেই দিচ্ছে না। আর তার সাথে এই ঠান্ডাটাও যেন আমাকে জাপটে ধরে রয়েছে। এবারে আমার মনে হতে লাগলো যেন সেই লোকটির কথা শুনলেই ভালো হতো। ভাবলাম লোকটা আমাকে বারবার থেকে যাবার কথা বলছিল, কিন্তু কোথায় থেকে যাব সেটা তো জিজ্ঞাসা করা হলো না। একটু পরেই বুঝতে পারলাম মাটি থেকে আর যেন পা উঠছে না, প্রাণটা বেরিয়ে যাওয়ার উপক্রম। এমন সময়ে দূরে একটা ঘর চোখে পড়ল। মনে একটু আশার আলো দেখতে পেলাম। খুব কষ্ট করে মন ও শরীরের সমস্ত ক্ষমতা একত্রিত করে হাঁটতে লাগলাম। একটু পরেই সেই বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। সেখানে এসে দেখলাম এটা একটা বাড়ি নয়, এটা বহু পুরানো একটা পান্থশালা। ভাবলাম একদিক থেকে ভালোই হলো, এই শীতের রাতে আর কাউকে ডেকে তুলে থাকবার কথা বলতে হবে না। আবার অন্যদিক থেকে একটু অসুবিধাও হলো যে এখানে খাবার কোনো ব্যবস্থা নেই। যাই হোক, এখন ঢুকে গিয়ে একটু বিশ্রাম নিই, পরে আবার হাঁটা যাবে। হাঁটতে হাঁটতেই আজ বোধহয় সারা রাতটাই কাটবে। ভিতরে প্রবেশ করে প্রথমটা স্পষ্ট কিছু বুঝতে পারছিলাম না অন্ধকারের কারণে। হঠাৎ একটা চেনা গলা কানে এলো। দেখতে অসুবিধা হচ্ছে বোধহয়, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। কে? তুমি সেই লোকটা না যে কিনা? হ্যাঁ, তাই এইটুকু রাস্তা আসতে এত দেরি হলো কেন? না মানে আমার যেন সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। তুমি ওইখানে? একটু পরেই সব বুঝতে পারবে, এখন খেয়ে নাও, খিদেতে ভুলভাল ভাবছো। এই বলে সে একটা পাত্র আমার দিকে এগিয়ে দিল। সেটাতে কিছু মাংস আর রুটি ছিল। আমি আর কোনো কিছু না ভেবে খিদের জ্বালায় সেটা তার হাত থেকে রীতিমতো কেড়ে নিয়ে খেতে শুরু করলাম। নিমেষের মধ্যে প্লেট ফাঁকা করে দিলাম। পাশে রাখা জলের পাত্র থেকে জল খেয়ে হাত মুখ ধুয়ে ক্ষান্ত হলাম। এবারে সেই লোকটাকে পুরো ব্যাপারটা জিজ্ঞাসা করব। ঠিক সেই সময় আমার মনে হলো আমার পেট আর বুকটা জ্বালা করছে। দেখতে দেখতে আমার গলা, বুক, পেট প্রচণ্ড জ্বালা ও যন্ত্রণা করতে শুরু করলো। ঠিক তারপরেই এক অতি ভয়ানক দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। এই লোকটা আমার সামনে আস্তে আস্তে মানুষের রূপ ছেড়ে এক মহা পিশাচীয় দানবের রূপে পরিণত হতে লাগলো। পাশে রাখা খাবারের পাত্রে চোখ যেতে আমি আটকে উঠলাম। সেটা আসল খাবার নয়, কতদিনের পচা গলা মাংস এবং জলের জায়গায় জল নেই, আছে কেবল দুর্গন্ধযুক্ত রক্ত। আমার বুকের জ্বালা যন্ত্রণা আরও যেন বেড়ে গেল। এরপর আমি মাটিতে লুটিয়ে পড়ে কাটা মুরগির মতো ছটকাতে লাগলাম। এবারে যেন আমার দম আটকে আসতে লাগলো। কি যন্ত্রণা! যেন নিঃশ্বাস আটকে আসছে। আমি আর কিছুই বুঝতে পারছিলাম না, আমার মাথাও কাজ করছে না। এমন সময় সেই দানব বলে উঠল, কেমন কষ্ট, আমাকেও একদিন এইভাবে মেরে ফেলেছিল ডাকাতের দলেরা। আজ তোকে ছাড়বো না, তোকে মেরে তোর মাংস কেটে পচিয়ে এইরকম আরো অনেক পথিকের প্রাণ নেব, সেই মাংস খাইয়ে। কিন্তু তুমি আমার সাথে কেন এমন করছো? আমি তো তোমার কিছু করিনি। আমিও তো কিছু করিনি, তাহলে আজ আমার এই অবস্থা কেন? কাউকে আমি ছাড়বো না। যারা রাতে এই রাস্তায় একা যাবে কাউকে ছাড়বো না। কি হয়েছিল তোমার? আমিও একা এই রাস্তায় দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলাম একদিন, তখন কিছু ডাকাতের দল আমাকে নির্মমভাবে হত্যা করে, আমার থেকে সব লুট করে।
আমি তাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তারা আমার কথা শুনলো না। আমার জ্যান্ত অবস্থাতে একটা একটা করে অঙ্গ কেটে নিতে লাগলো। কি কষ্ট! ভূত হয়েও আজও শিউরে উঠি সেই রাতের কথা মনে পড়লে। কি দোষ ছিল আমার কি দোষ ছিল? রাতে রাস্তায় একা হাঁটা যদি দোষ হয়, তাহলে সেই দোষও তুমি করেছো। তাহলে তোমার আর হবে কেন? দেখো, তুমি চাইলে যারা দোষী তাদের শাস্তি নিশ্চয়ই হবে, তাই বলে নিরীহ মানুষদের এইভাবে হত্যা করা ঠিক নয়। এই কথা শুনে সে আমার গলা আরো জোরে চেপে ধরলো। সাজা হবে? কে দেবে সাজা? তুমি? বিশ্বাস করি না কাউকে, বিশ্বাস করি না। তুমি আমাকে তাদের ঠিকানা বলো, আমি তাদের শাস্তি দেব। আমার শহরে অনেক চেনা জানা আছে, তাছাড়া আমার ঘরে একটা বাচ্চাও আছে আজ যার জন্মদিন, কিন্তু আমি সেখানে যেতে পারলাম না। ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রাখিস, তারা যদি সাজা না পায় তাহলে তোকে নয়, ঠিক এইভাবে তোর বাচ্চাকে তোর সামনে শেষ করব। আর কাল রাতে এই পান্থশালার পেছনে ওদের চুরির মাল ভাগ হবে, তখন তুই ধরতে পারবি, মনে থাকে যেন। এই বলে লোকটা কোথায় যেন মিলিয়ে গেল। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন চোখ খুললাম, দেখলাম আমি একটা অচেনা ঘরের চালের তলায় শুয়ে আছি। পাশে দেখলাম আমার স্ত্রী ও আমার ছেলে একগাল হাসি নিয়ে বসে আছে। উঠে বসলাম। আমি কোথায়? আমার বাড়ি। আমি লোকটাকে দেখে ভয়ে আঁতকে উঠলাম, তারপরেই চুপ করে গেলাম। কাউকে আর ব্যাপারটা খুলে বলার সাহস হলো না। ভাবলাম বললে হয়তো নির্ঘাত তারা আমাকে পাগল ভেবে বিদ্রোহ করবে। আপনাদের কি মনে হয়, এখন যে লোকটা দেখলেন এবং সেই রাতে যে লোকটা দেখেছিলেন, দুটো কি এক, নাকি এর মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? ধন্যবাদ।